প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারে। অনেকদিন ধরে ভাবছিলাম যে চ্যাপ্টার 5 অর্থাৎ সি প্রোগ্রামিং সম্পর্কিত কিছু টিউটোরিয়াল তোমাদের মধ্যে উপহার দিব, তবে নানা সীমাবদ্ধতা এবং পারিপার্শ্বিক দিকগুলোর প্রতিবন্ধকতার কারণে সেটা সম্ভব হয়নি। তো রিসেন্টলি যেহেতু লকডাউন আবারও এসেছে, সো ভাবলাম যে কিছু টিউটোরিয়াল করা যায়। তো আজকে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5, হ্যাঁ, সি প্রোগ্রামিং সম্পর্কিত বা সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত কিছু কোড তোমাদের করে দেখাবো। এবং সি প্রোগ্রামিংয়ের আমরা এখান থেকে স্টার্ট করছি আর কি, যেভাবে আসলে প্রোগ্রামিং শিখতে হয় বা প্রোগ্রামিং করতে হয় সেই জায়গা থেকে আমরা কোডগুলো করা শুরু করব। এবং যার জন্য আমরা সাহায্য নিব কোড ব্লকস যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা। এর বাইরেও তোমরা অনেক ধরনের সফটওয়্যার রয়েছে প্রোগ্রামিং করার জন্য, সেগুলোর হেল্প নিতে পারবা। এবং তোমরা জেনে অবাক হবা যে অ্যান্ড্রয়েড ফোনের জন্য বেশ কিছু সফটওয়্যার আছে যেগুলো তোমরা চাইলেই ব্যবহার করতে পারবে। তো অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে সেগুলো উল্লেখ করে দেওয়ার চেষ্টা করব। প্রথমত যে একটা প্রোগ্রামিং করতে হলে, প্রথমত আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখতে হলে প্রোগ্রামিংয়ের লেখার জন্য বেশ কিছু ধরনের স্পেসিফিক সফটওয়্যার দরকার হয়। তার মধ্যে কোড ব্লক সর্বাধিক বহুল ব্যবহৃত একটা সফটওয়্যার। কোড ব্লকসে যখন তোমরা যে সফটওয়্যারে যখন ফার্স্টে ওপেন করার পরে সেটা কিছুক্ষণ সময় নিতে পারে, কেননা এটা বেশ ভারী একটা সফটওয়্যার। সো তোমাদের সব ধরনের ডিভাইস এটা সঠিকভাবে রান নাও করতে পারে। তো খেয়াল করে দেখো, এটা হচ্ছে কোড ব্লকস। তো কোড ব্লকসে আমরা ফার্স্টে কোড করার জন্য আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ অপশনে ক্লিক করব, নিউ ক্লিক করলাম। এবং অবশ্যই আমরা এমটি ফাইল, যেহেতু প্রোগ্রামটা নতুনভাবে শিখছি তাই এমটি ফাইল ক্লিক করব। ওকে, এখানে আমার কোড লিখতে হবে, এখানে আমি অনেক ধরনের কোড লিখতে পারবো। এবং প্রোগ্রামিং করার ক্ষেত্রে বা কোড করার পূর্বে যে জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, যে একটা কোড করার পূর্বে সে ফাইলটা সেভ করে নিতে হবে। সো আমরা ফাইলে গিয়ে সেভ ফাইল অ্যাজ, মানে কী হিসাবে ফাইলটাকে সেভ করতে চাই সেটা লিখতে হবে। তো খেয়াল করে দেখো, এখানে আমি বর্তমানে যেহেতু একটা এক্সপেরিমেন্ট করছি আর কি কোডিং সম্পর্কিত, সো আমরা এখানে এক্সপেরিমেন্ট লিখে যদি সেভ করো তাহলে তোমার কোডটা সঠিকভাবে রিড করতে পারবে না। কে রিড করতে পারবে না? অনুবাদক প্রোগ্রাম 3 ধরনের হয়ে থাকে বলে রাখি। প্রথমটা হচ্ছে অ্যাসেম্বলার, দ্বিতীয়টা হচ্ছে ইন্টারপ্রেটার, এবং সবার শেষে যেই পয়েন্টের কথা বলবো আমি সেটা হচ্ছে কম্পাইলার। হ্যাঁ, কম্পাইলার। তো বিষয়গুলো একটু ভেঙে বলি। অ্যাসেম্বলার আসলে মেশিন ভাষার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আর হচ্ছে তোমার যেখানে এখানে ইন্টারপ্রেটার বা কম্পাইলারের কথা বলা হচ্ছে, ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে পুরা তোমার তৈরিকৃত প্রোগ্রামটার যে লাইনগুলো তুমি লিখবা প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদাভাবে রিড করে বা অনুবাদ করতে সাহায্য করে। এবং অপরদিকে যে কম্পাইলার রয়েছে, কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একসাথে রিড করে। সো এই অনুবাদক প্রোগ্রামগুলোর সাহায্য নিতেই হবে, কেননা আমরা প্রোগ্রামটা লিখব একটা নির্দিষ্ট ভাষায়, এবং অনুবাদকের কাজ হচ্ছে সেই ভাষাটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত করে সেই নির্দিষ্ট কমান্ড বা নির্দিষ্ট কাজটা করতে তাকে সাহায্য করা। সো খেয়াল করে দেখো, এখানে অবশ্যই আমরা এক্সপেরিমেন্ট লিখবো। এক্সপেরিমেন্ট লেখার পরে অবশ্যই আমাদের ফাইল এক্সটেনশন দিতে হবে। ফাইল এক্সটেনশন বলতে আমি বুঝাচ্ছি, ঠিক যেমন আমরা এইচটিএমএল টিউটোরিয়ালগুলো করেছিলাম, এইচটিএমএল টিউটোরিয়ালগুলোর করার যখন আমি ফাইল নাম লিখতাম বা লিখতে হতো, তখন কিন্তু আমাকে ফাইল এক্সটেনশন দিতে হতো এইচটিএমএল। বাট যেহেতু আমরা সি প্রোগ্রামিং করছি, সেক্ষেত্রে ফাইল এক্সটেনশন দিতে হবে .c, অবভিয়াসলি .c। হ্যাঁ, তোমরা সঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা আমি সঠিক জানি না, তবে .c লিখে এটা সেভ করতে হবে, experiment.c। তুমি নাম ভিন্ন দিতে পারো, এক্সপেরিমেন্টই দিতে হবে এমন কোনো কথা নাই, তুমি তোমার নাম দিয়েও কোডটা করতে পারো। সো আমি experiment.c দিলাম, দেখো সেভ করছি। এই যে দেখো, আমার এখানে experiment.c চলে আসলো। এখানে একটা সবুজ কালার দেখতে পাচ্ছ, অর্থাৎ সেই গ্রিন সিগন্যাল দিচ্ছে হ্যাঁ তুমি প্রোগ্রামটা স্টার্ট করতে পারো। মানে আমি এখানে যে কোডটা লিখবো, কম্পাইলার সেটুকু রিড করতে বা আমাদেরকে বলে বোঝাতে সাহায্য করবে, অনুবাদ করে দিতে সাহায্য করবে। তো খেয়াল করে দেখো, এখন প্রোগ্রামিং স্টার্ট করার পূর্বে তোমাদেরকে কিছু বেসিক কোড শেখানো হয়েছিল, ইভেন এখানেও শেখানো হবে। এমনটা না যে পূর্বে যারা এই বিষয় সম্পর্কে পারদর্শী ছিল বা পূর্ব থেকে যাদের জ্ঞান আছে তারাই শুধু কোড করতে পারবে, এমন কিছু না। কোডটা যে কেউ করতে পারে, যে কোনো জায়গা থেকে করতে পারে। অনেক সময় সাধারণত খুব নর্মাল কিছু ধরনের কোড দিয়ে আসলে প্রোগ্রামিং শেখানো হয়, বাট আমরা যদি প্রোগ্রামিংয়ের যে ধারাটাতে যেতে চাই আর কি, সেটা ধারাতে যাওয়ার জন্য
আমরা যদি কিছু বেসিক এক্সাম্পল আমাদের চারপাশে দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে আমরা কীভাবে খুব সহজেই প্রোগ্রামিং বিষয়টা দিয়ে কি মানে কোনো প্রবলেম সলভ করতে পারি। তার আগে বলে রাখি প্রোগ্রামিং বিষয়টা কি। প্রোগ্রামিং হচ্ছে একটা সফটওয়্যারের কমান্ড। মূলত তুমি খেয়াল করে দেখবে যে তুমি বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করো বিভিন্ন কাজের জন্য। ফর এক্সাম্পল তোমরা হয়তো বা 19-এর জীববিজ্ঞান বইয়ে পড়েছো বিএমআই এই ধরনের কিছু পড়েছো। তো উক্ত ক্ষেত্রগুলোতে যেটি লাগে যে একটা মানুষের সাধারণত গড় বয়স, ওজন বা ক্যালোরির এগুলো হিসাব করে সাধারণত একটা রেজাল্ট দেওয়া হয়। তো সাপোজ ধরো মনে করো তুমি কোনো কিছুর মানে ইনপুট দিচ্ছ, সেই অনুযায়ী একটা ফলাফল বের হয়ে যাচ্ছে। যেমন একটা অদ্ভুত বিষয় তুমি ক্যালকুলেটারে খেয়াল করেছো, ক্যালকুলেটারে যেটা হয়ে থাকে 5 দেন একটা প্লাস চিহ্ন দিচ্ছ, প্লাস চিহ্ন প্রেস করছো, 7 প্রেস করছো, দেন ইকুয়াল চাপ দেওয়াতেই তোমার কিন্তু ফলাফল 12 চলে আসে। বাট প্রসেসটা কিন্তু এতটা ইজি ছিল না ওই ক্যালকুলেটারের ক্ষেত্রে। সেই প্রসেসটা ইজি করতে সাহায্য করেছে বিশেষায়িত সফটওয়্যারটা, যেটা তাকে অটোমেটিক্যালি আগে থেকেই প্রোগ্রাম সেট করে দেওয়া ছিল যে 5 + 7 প্লাস প্রেস করলেই যোগ হবে ও মাইনাস প্রেস করলেই বিয়োগ হবে। ডিভাইডেশন পাওয়ার বা তোমার মাল্টিপল করলে সেটার ফলাফল বের হয়ে যাবে। তো খেয়াল করো এই যে নির্দিষ্ট একটা কমান্ডের সাহায্যে তুমি কিছু করতে চাচ্ছ বা করার যে একটা প্রক্রিয়া, হ্যাঁ, সেই কাজটাকে বলা হয়ে থাকে প্রোগ্রামিং। তো সফটওয়্যার খেয়াল করে দেখো, ক্যালকুলেটর সফটওয়্যারে যোগ বিয়োগ গুণভাগ অনেক কিছুই করা যায়, বাট আমরা যেহেতু বেসিক কিছু সফটওয়্যার নিয়ে সফটওয়্যার নিয়ে কাজগুলো করব, সেহেতু আমাদেরকে মনে রাখতে হবে বা একটু ধারণা রাখতে হবে যে আমরা অত এক্সট্রিম লেভেলের কোনো সফটওয়্যার না বানায় আমরা সফটওয়্যার বানানোর যে সাধারণ প্রক্রিয়াগুলো সেগুলো ফলো করব। ফর এক্সাম্পল আজকে আমরা যে প্রোগ্রামিংটা করতে যাচ্ছি সেটা হচ্ছে দুইটা সংখ্যার যোগফল বের করার প্রোগ্রাম, খুব সহজ একটা প্রোগ্রাম। হ্যাঁ, তো সেই সহজ প্রোগ্রামটা করতে গেলে সাধারণত আমাকে প্রোগ্রামিং কমান্ডগুলো ফলো করা লাগবে সঠিকভাবে। তো একটা প্রোগ্রামিং করতে গেলে ফার্স্টে তোমাকে যেটা করতে হচ্ছে যে প্রোগ্রামিং স্টার্ট করার পূর্বেই আমাদেরকে অবশ্যই একটা কমান্ড লিখতে হবে, যেটা হচ্ছে হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে তোমাকে বিভিন্ন ধরনের অপশন দেখাবে, তবে তার মধ্যে তুমি হ্যাশট্যাগ ইনক্লুড অপশনটা চুজ করবা। হ্যাশট্যাগ ইনক্লুড, হ্যাঁ, হ্যাশট্যাগ ইনক্লুড। দেখো লেখাটা লেখার পরে তোমাদের সঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা আমি সঠিক বলতে পারছি না, তবে হ্যাশট্যাগ ইনক্লুড লেখার পরে দেখো এরকম একটা গ্রিন সিগন্যাল চলে আসে। এটা হচ্ছে আমি ইনক্লুড করতে চাচ্ছি। কি ইনক্লুড করতে চাচ্ছি? একটা হেডার ফাইল ইনক্লুড করতে চাচ্ছি। সো হেডার ফাইলে লিখি, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে অবশ্যই। অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে তুমি লিখবা stdio.h। stdio.h। তার আগে বলে রাখি stdio এটা দ্বারা আসলে কি বোঝানো হয়ে থাকে। এই যে এখানে তুমি std দেখছো, std মানে বোঝাচ্ছে স্ট্যান্ডার্ড, আই দ্বারা ইনপুট ও দ্বারা আউটপুট। সো এই পুরোটা একটা লাইব্রেরি ফাংশন। এটা হেডার ফাইল হিসেবে ব্যবহার করা হয়। .h দ্বারা হেডার ফাইল নির্দেশ করা হয় এবং এটা যে কোনো প্রোগ্রামের কমন একটা লাইন। সো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে। তো প্রোগ্রামিংয়ের ফার্স্ট লাইনটা আমি এখানে একটা লাইব্রেরি ফাংশন অ্যাড করেছি, যেখানে আমি লিখেছি stdio.h। এই লাইব্রেরি ফাংশনটা আমি ডিক্লেয়ার করেছি হেডার ফাইল, যেটাকে h দ্বারা হেডার ফাইল নির্দেশ করা হচ্ছে। এই যে ডিক্লারেশনটা করলাম, এই ডিক্লারেশনের মাধ্যমে এই লাইব্রেরি ফাংশনের অধীনে আমি বিভিন্ন ধরনের কমান্ড ব্যবহার করতে পারবো। বিভিন্ন ধরনের কমান্ড কী ধরনের? সাপোজ আমার কোনো কিছু প্রিন্ট করার জন্য, কোনো কিছুর মান নেওয়ার জন্য, হ্যাঁ, বেশ কিছু ধরনের কমান্ড আমাকে ফলো করা লাগতে পারে। যেমন মান নেওয়ার জন্য আমি ব্যবহার করব কিবোর্ড থেকে মান নেওয়ার জন্য scanf কমান্ড ব্যবহার করব, আবার আউটপুট বা কোনো কিছু প্রদর্শনের জন্য printf কমান্ডটা ব্যবহার করব। এই কমান্ডগুলো এই লাইব্রেরি ফাংশনের অধীনে আছে। যেমনটি একটি লাইব্রেরিতে যেমন অনেকগুলো বইয়ের সমাহার থাকে, ঠিক সেরকম এই লাইব্রেরি ফাংশনের অধীনে বা এই হেডার ফাইলের অধীনে বিভিন্ন ধরনের কমান্ড আমরা ব্যবহার করতে পারবো। তবে কিছু কিছু কমান্ড আছে যেগুলো ব্যবহার করতে গেলে অন্যান্য লাইব্রেরি ফাংশনেরও সাহায্য নিতে হবে। সেগুলোর নাম হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড conio.h, যেটাকে বলা হয় conio.h হেডার ফাইল। তারপর হচ্ছে math.h, হ্যাঁ, যারা ফোরটানের প্রোগ্রামিংগুলো করে থাকে তাদের জন্য math.h প্রয়োজন হয়ে থাকে। এখন খেয়াল করে দেখো, এই কমন লাইনটা লেখার পরে আমরা হচ্ছে নিচের লাইনে চলে আসবো। নিচের লাইনে এসে অনেক জায়গায় অনেক বইয়ে খেয়াল করে দেখবা যে লেখা আছে ইন্ট ম্যান, তারপর হচ্ছে ফ্লোট, তারপর হচ্ছে ভয়েড ম্যান। ভয়েড বলতে ফাঁকা বোঝানো হয়, ইন্ট মানে ইন্টিজার মানে পূর্ণাংশ বোঝাচ্ছে, ফ্লোট বলতে ভগ্নাংশ বোঝানো হয়ে থাকে। সো খেয়াল করে দেখো, এখন আমরা যেটা করব যে আমরা একটা মেন ফাংশন এখানে উল্লেখ করব। আমি ইন্ট ম্যান বা ভয়েড ম্যান এসব দিয়ে শুরু না করে জাস্ট মেন দিয়ে শুরু করছি। মেন ফাংশন আমার এখানে ফাঁকা থাকবে। খেয়াল করে দেখো, একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম,
এখানে আমি মেন ফাংশন বিষয়টা একটু ভেঙে বলি, যে একটি যখন প্রোগ্রামিং করা হয় একটি প্রোগ্রামের অধীনে অনেক কিছু থাকে বা একটা মেন ফাংশনের অধীনে অনেক কিছু থেকে থাকে। তো সেই কাজগুলো করানোর জন্য বা একটা মেন ফাংশনের অধীনে করানোর জন্য, যেমন সাপোজ আমরা যারা হচ্ছে তোমরা আইসিটি তৃতীয় অধ্যায় পড়েছো, সেখানে তোমরা খেয়াল করেছো যে বেজ সম্পর্কিত বেশ কিছু কাজ কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়, কিন্তু বেজ কিন্তু 4 ধরনের। সেই 4টা কাজ একটা প্রোগ্রামের মধ্যে করতে গেলে সাধারণত মেন ফাংশনের অধীনে বিভিন্ন কাজ করতে হয়। হ্যাঁ, সো যেটা তোমরা ফাংশন প্রোগ্রামে গিয়ে আরও বিস্তারিত শিখবা। তবে আমাদের যেহেতু এখানে মেন ফাংশনে কোনো কাজ থাকছে না, আমরা জাস্ট মেন ফাংশনের ভিতরেই একটা ফাংশনের ভিতরে একটা কোনো কাজ থাকছে না, জাস্ট মেন ফাংশনের ভিতরেই কোডটা করব। সেহেতু মেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা নিচের লাইনে চলে আসবো। সো এখানে রেড মার্ক এসেছে বলে চিন্তিত হওয়ার কিছু নাই, এখানে মেন ফাংশন তুমি লিখলা যে মেন ফাংশন ফাঁকা। এরপরে মেন ফাংশনের ভিতরে পুরো কোডটা তুমি লিখতে চাইছো বা লিখতে হবে তোমাকে, সেটার জন্য তুমি যেটা করবা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিবা। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি তোমার কোডটা এখান থেকে লেখা শুরু করবা। সো কোডটা লেখার ক্ষেত্রে তোমার প্রবলেমটা একটু ভাবার সময় এসেছে। তুমি যে প্রবলেমটা সলভ করবা সেটা হচ্ছে তোমার দুইটা সংখ্যার যোগফল বের করার প্রোগ্রাম করবা। তো এই যোগফল নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, যে সাপোজ তোমার দুইটা সংখ্যার মান নিতে হবে, তারপরে না তুমি যোগফল বের করতে পারবা। সো দুইটা সংখ্যা কীরকম হতে পারে, ডেটা টাইপগুলো কীরকম হতে পারে সেটা তোমাকে আগে চিন্তা ভাবনা করতে হবে। ফর এক্সাম্পল দুইটা সংখ্যা হতে পারে 4-5, হতে পারে 4.5, 3.2, এরকম কোনো কিছু ভ্যালু হতে পারে। তো এই ক্ষেত্রে তুমি অবশ্যই ডেটার ধরন নিয়ে আগেই ভাববা, ডেটার ধরন নিয়ে না ভেবে অবশ্যই কোড করা শুরু করবা না। তবে আমি সাজেস্ট করব যে ডেটার ধরন যে 4-5 ধরনের আছে, আমি একটু জাস্ট ভেঙে বলি, যেহেতু আমার একাডেমিক ক্লাসে আমি এখানে দেখাতে পারছি না। অনেক সময় ডেটার ধরনে লেখা হয় ইন্ট মানে ইন্টিজার, মানে পূর্ণাংশ সংখ্যা নেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। অনেক জায়গায় নেওয়া হয়ে থাকে ফ্লোট, ঠিক আছে। ফ্লোট নেওয়া হয় মূলত আসলে ভগ্নাংশের জন্য, ফ্লোটটা নেওয়া হয় ভগ্নাংশের জন্য। তারপরে অনেক সময় ব্যবহার করা হয় চার হচ্ছে তোমার কোনো অক্ষর নেওয়ার জন্য। আর এর বাইরেও নেওয়া হয়ে থাকে ডাবল, যখন তোমার ভগ্নাংশের রেঞ্জটা, ভগ্নাংশের দশমিক অংশটা আরও বেশি বিস্তারিত নেওয়া উচিত প্রয়োজন পড়ে, তখন তুমি ডাবল ফাংশনটা ব্যবহার করবা। সো এভাবে তুমি ব্যবহার করবা। হোপফুলি এই ডেটা ধরনগুলোই সর্বক্ষেত্রে কাজে লেগে থাকে। তো খেয়াল করে দেখো, আমি শিওর না যে আসলে আমার ইনপুট কী ধরনের আসতে পারে বা আসবে। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে বা যেটা করা উচিত, যে আমি সাজেস্ট করব যে কোনো ডেটার ধরনের ফ্লোট ব্যবহার করার। কেননা ইন্ট দিলে একটা সীমাবদ্ধতা থেকে যায় যে সংখ্যাটা পূর্ণাংশই হবে শুধুমাত্র, বাট ফ্লোট নিলে কোনো সমস্যা হয় না এক্ষেত্রে। তো ফ্লোট নিলাম, ফ্লোট বলতে ডেটার টাইপ, এটা ডেটার টাইপ, সেই ডেটার ধরনটা হচ্ছে ফ্লোট বা ভগ্নাংশ নিব আমি যে দুইটা মান দিতে চাচ্ছি বা নিতে চাচ্ছি। তো খেয়াল করে দেখো, এখানে আমি ফ্লোট দিলাম, ফ্লোট দেওয়ার পরে যে কাজটা করতে হবে, আমাকে মান ইনক্লুড করতে হবে। মান ইনক্লুড করার জন্য সাপোজ দুইটা মান নিতে চাই, দুইটা সংখ্যার যোগফল বের করতে চাই, 3টে সংখ্যারও হতে পারতো। তো আমি যেহেতু আজকে ফার্স্ট প্রোগ্রাম করছি, দুইটা সংখ্যা দিয়েই শুরু করছি। সো ফার্স্টে ডেটা টাইপের জন্য আমরা যে দুই ধরনের চলক নিব, এই চলকটা নিলাম, একটা চলকের নাম এ নিলাম, XYZ, তুমি যে কোনো কিছু নিতে পারো, এ নিলাম। তারপরে বি নিলাম, দুইটা চলক, দুইটা মান নিব আমরা কিবোর্ড থেকে, এই দুইটা সংখ্যারই যোগফল বের করবো। বাট যোগফল বের করে তো কোথাও রাখতে হবে, কোনো চলকে তো রাখতে হবে। হ্যাঁ, সেটা তো এমনি যোগফল বের হয়ে চলে আসবে না, যেমন ইকুয়াল চাপ দিতে হয় আমাদেরকে। সো কমা দিলাম, কমা দেওয়ার পর যোগফলটা বের করার জন্য আমরা যে ধরনের চলক ব্যবহার করব, যোগের কাজটা, যোগের ইংরেজি বলা হয় সামেশন থেকে শর্ট ফর্মে অনেকে ব্যবহার করে থাকে সাম বা এস। হ্যাঁ, সো আমি এখানে সাম চলকের নাম দিলাম সাম। ওকে, সো এই 3 ধরনের চলক আমি নিলাম। এই 3 ধরনের চলক নেবার পরে আমাকে যে কাজটা করতে হবে, সাপোজ প্রত্যেকটা প্রোগ্রামিংয়ের বেশ কিছু লাইন থাকে, যে লাইনগুলো আসলে লাইন স্টেটমেন্টগুলো দেওয়া প্রয়োজন হয়ে থাকে। যে সাপোজ একটা লাইন আমি ডিক্লেয়ার করছি যে হ্যাঁ, এই লাইনে শেষ, কাজটি শেষ হয়েছে। সো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই ক্ষেত্রে যা করতে হয়, সেমিকোলন দিতে হয়। সো সেমিকোলন দিলাম আমরা। এরপরে নিচের লাইনে আসলাম। নিচের লাইনে আচ্ছা, এই প্রোগ্রাম সম্পর্কে আরেকটু বিস্তারিত বলি, যে ফ্লোট যে এ এবং বি নিলাম এবং সাম নিলাম, এখানে আমি তাদের মান কিন্তু ঘোষণা করে দিতে পারতাম। কীরকম, সাপোজ a = 5, আমি প্রোগ্রামটার বিভিন্ন টাইপ বা বিভিন্ন অ্যাঙ্গেলে করে দিলে কীরকম ধরনের সুবিধা অসুবিধা হতে পারে সেটা আমি জাস্ট দেখা দিচ্ছি। মনে করো আমি a এর মান দিলাম 5, আচ্ছা b এর মান আমি একটু দশমিক অংশ দিই, যেহেতু ফ্লোট নিয়েছি, না নিলেও কোনো সমস্যা নাই, 6.5 নিলাম।
এর মান 5 এবং বি এর মান 6.5। তো খেয়াল করে দেখো দুইটা মান নিলাম। এরপরের লাইনে তুমি যেটা করতে পারো যে সাধারণত প্রোগ্রামিংটার মান ঘোষণা করে দিয়েছো অলরেডি যে এর মান 5, বি এর মান 6.5। এবার জাস্ট তাদের জন্য একটা সূত্র দিয়ে দিতে হবে যেটা যোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, সাম ইকুয়াল টু এ, তারপর হচ্ছে প্লাস বি। এখানেও লাইনটা শেষ করতে হবে, তাই সেমিকলনের সাহায্য নিব আমরা। সো এই দুইটা লাইন নিলাম, আমরা দুইটা মান নিলাম এবং সাম বের করলাম। এবং এর পরের লাইনে আমাকে যেটা করতে হবে, আউটপুট প্রদর্শনের জন্য ব্যবস্থা রাখতে হবে। আউটপুটটা হচ্ছে সাম, এই আউটপুটটা প্রদর্শনের ব্যবস্থা রাখতে হবে। আউটপুটটা প্রদর্শনের জন্য আমাকে যেই ধরনের কমান্ডের সাহায্য নিতে হয় সেটা হচ্ছে প্রিন্ট এফ। আউটপুট প্রদর্শনের জন্য বা ইনপুট নেওয়ার জন্য প্রিন্ট এফ কমান্ডটা অনেক সময়, ইনপুট বলতে সাধারণত ইনপুট দেখানোর ক্ষেত্রে, ইনপুটের মান নেওয়ার ক্ষেত্রে স্ক্যানএফ কমান্ড ব্যবহার করা হয়। প্রিন্ট এফ লিখলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডাবল কোটেশনের মধ্যে শুরু করব। এই প্রিন্ট এফের ভিতরে আমি কি লিখতে চাই বা কি লেখা উচিত আমাদেরকে, হ্যাঁ। সো প্রিন্ট এফ লিখলাম, প্রিন্ট এফের ভিতরে অবশ্যই ডাবল কোটেশন নিতে হবে এবং প্রিন্ট এফের শেষে অবশ্যই সেমিকলন থাকবে। এবং এই ডাবল কোটেশনের মধ্যে যেটা লিখতে হবে ডেটার টাইপ অনুযায়ী তোমাকে লিখতে হবে। তুমি কাকে প্রদর্শন করতে চাও? সামকে প্রদর্শন করতে চাও। সামকে প্রদর্শনের জন্য তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সামের ডেটা টাইপ কী ধরনের ছিল। সামের যে ডেটা টাইপটা ছিল সেটা কীরকম ছিল? সামের ডেটা টাইপ ছিল ফ্লোট। অবশ্যই কী ছিল? ফ্লোট ছিল। ফ্লোট বলতে ভগ্নাংশ। তো এখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা লাগে। ফরম্যাট স্পেসিফায়ার বলতে ডেটার ধরনটাকে তুমি এখানে ঘোষণা করে দিতে যাচ্ছ। ফর এক্সাম্পল, তুমি যদি ইন্টিজার ডেটা টাইপ নাও তাহলে ইন্টিজারের জন্য এখানে ফরম্যাট স্পেসিফায়ার হয়ে থাকে %d। যেহেতু তুমি ফ্লোট নিয়েছো, ফ্লোটের জন্য তোমার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। আমি আবারও বলছি %f। %f নেওয়া হলো এক্ষেত্রে, এবং %f নেওয়ার পরে তোমার কোটেশনের বাইরে গিয়ে তুমি একটা কমা দিবা। কমা দেওয়ার পর তুমি %f দ্বারা, এই %f দ্বারা কাকে তুমি বোঝাতে চাইছো? তুমি এ কে বোঝাতে চাচ্ছ, বি কে, নাকি সামকে বোঝাতে চাচ্ছ? সেই জন্য তোমাকে কমা দিয়ে লিখে দিতে হবে সাম। ওকে, সো এতটুকু আমরা লিখলাম, প্রিন্ট এফ লিখলাম। প্রিন্ট এফের পর নিচের লাইনে আমরা আসবো। লেখার পরে আমি %f, এটা ফরম্যাট স্পেসিফায়ার সামের। তো এখন যেটা করব যে রিটার্ন 0 লিখব। রিটার্ন 0 মানে প্রোগ্রামিং শেষ করার জন্য সাধারণত এই কমান্ডটা লেখা হয়ে থাকে রিটার্ন 0। তবে রিটার্ন 0 না লিখে অন্য কিছু লিখলে কী হয় সেই পার্থক্যটা আমি তোমাকে একটু পরেই ক্লিয়ার করে দিব। খেয়াল করে দেখো, এটা হচ্ছে বেসিক প্রোগ্রাম যেখানে আমরা দুইটা মান নিয়েছি, তারপরে যোগ করেছি এবং যোগফলটা প্রদর্শনের একটা ব্যবস্থা রেখেছি এবং প্রোগ্রামটা শেষ করার জন্য একটা কমান্ড দিয়েছি রিটার্ন 0। তো খেয়াল করে দেখো, এখন রিটার্ন 0 না লিখলেও কিন্তু প্রোগ্রাম সঠিকভাবে ফলাফল প্রদর্শন করবে, সেক্ষেত্রে প্রবলেম হয় না। তবে যেহেতু আমরা নতুন প্রোগ্রাম শিখছি, প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচারগুলো বা বেসিক ফরমেশনগুলো আমাদের আয়ত্তে রাখা উচিত। এতটুকু করার পরে তুমি তোমার প্রোগ্রামের কোডটা লেখা হয়েছে, এখন কোডটাকে অনুবাদ করার প্রয়োজন পড়বে। অনুবাদের জন্য কোড ব্লকস সাধারণত কম্পাইলারকে ইউজ করে থাকে। কম্পাইলার একটা অনুবাদক প্রোগ্রাম। সেক্ষেত্রে তুমি এই কোডটাকে অনুবাদ করার জন্য বিল্ড অপশনে গিয়ে ক্লিক করবা। এখানে বেশ কিছু অপশন পাবা। সেটা হচ্ছে বিল্ড বলতে তোমার কোথাও ভুল আছে কিনা সেটা কম্পাইলার খুঁজে দিবে। তারপর হচ্ছে তোমার সাপোজ রান, মানে সরাসরি রান করে ফেলবা। বাট সবথেকে বেটার অপশন হচ্ছে বিল্ড অ্যান্ড রান। তোমার ভুল দেখে প্রোগ্রামকে রান করানোর ব্যবস্থা করে থাকে বিল্ড অ্যান্ড রান। সো আমি বিল্ড অ্যান্ড রানে যদি ক্লিক করি, খেয়াল করে দেখো তাহলে দেখা যাচ্ছে যে আমার প্রোগ্রামটা সঠিক আছে। আমি একটু তোমাদেরকে মিনিমাইজ করে দেখাই বিষয়টা। তুমি খেয়াল করে দেখো যে আমার এখানে প্রত্যেকটা গ্রিন সিগন্যাল দিচ্ছি। একটু আগে ইয়েলো সিগন্যাল ছিল, এখন গ্রিন সিগন্যাল, অর্থাৎ প্রোগ্রামটা সঠিকভাবে লেখা হয়েছে। এখন কম্পাইলার সেটার কি একটা আউটপুট প্রদর্শন করেছে। খেয়াল করে দেখো আউটপুট কি এসেছে, 11.500000, অনেকগুলো শূন্য এসেছে। তো খেয়াল করে দেখো এখানে একটা বিষয় তোমার ভাবা উচিত যে তুমি আসলে যোগফল বের করতে বলেছিলা যে 5 এবং 6.5, এর ফলাফল তো 11.5 আসার কথা। তো এখানে এতগুলো শূন্য আসলো কেন? দশমিকের পরে এতগুলো শূন্য আসার কারণেই বা কি? এবং এই নিচের লাইনটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ না। এখানে লেখা হয়েছে প্রসেস রিটার্ন 0, মানে কোনো কিছু রিটার্ন করেনি। এবং এই প্রোগ্রামটার কম্পাইলারে রিড করতে বা অনুবাদ করতে সর্বমোট সময় লাগছে 7.27 সেকেন্ড। এবং বলছে প্রেস অ্যানি কি টু কন্টিনিউ, মানে তুমি যদি অন্য কোনো কিউ প্রেস করো, তুমি যদি তোমার কিবোর্ডে যে কোনো একটা কি প্রেস করো তাহলে কি সে কন্টিনিউ করবে, বলতে প্রোগ্রামটার আউটপুট ফল যে প্রদর্শন করছে, যে সাপোজ তোমরা এই যে একটা কালার বক্স দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কম্পাইলারের রেজাল্ট প্রদর্শনের উপায়।
তুমি যদি যে কোনো কি প্রেস করো তাহলে কি তোমার এই ফলাফলটা চলে যাবে, মানে তোমার যদি ফলাফল দেখা কমপ্লিট হয়ে থাকে। সো দেখো আমি সাধারণত একটা কি প্রেস করলাম, এন্টার প্রেস করলাম, একটা এন্টার কি প্রেস করলাম, চলে গেল বিষয়টা। সো খেয়াল করে দেখো তুমি চাচ্ছ না যে তোমার 11.5-এর পরে এতগুলো শূন্য আসুক। সো সেটার জন্য তোমাকে যেটা করতে হবে, যেখানে পার্সেন্টেজ লিখেছো, পার্সেন্টেজের এখানে তোমাকে যেটা ব্যবহার করতে হবে পয়েন্ট। তুমি দশমিকের পর কত ঘর প্রদর্শিত করতে চাচ্ছ, তুমি মনে করো দশমিকের পর 3 ঘর প্রদর্শন করতে চাইছো বা 1 ঘর প্রদর্শন করতে চাচ্ছ, তাহলে এখানে কি 0.1 যদি দাও, 0.1 দেওয়ার পরে তুমি যদি প্রোগ্রামটা আবারও বিল্ড অ্যান্ড রান করো, দেখো আমার সংশোধনী এই লাইনে আসানো হয়েছে বলে এখানে কি ইয়েলো সিগন্যাল দিয়ে দেখাচ্ছে। বিল্ডে গিয়ে আবার বিল্ড অ্যান্ড রান ক্লিক করলাম। খেয়াল করে দেখো প্রোগ্রামটা ফলাফল প্রদর্শন করছে, বাট একটু সময় নিচ্ছে হয়তো বা। এই যে দেখো 11.5 ফলাফল প্রদর্শন করেছে। তুমি যদি চাও না আমি দশমিকের পর অনেকগুলো ঘর নিব, হ্যাঁ সাপোজ 100টা ঘর নিব, তো চলো 100 লিখি, তারপরে দেখা যাক কি হয়। সরি, আমার প্রোগ্রামটা লেখার পরে এই যে দেখো এই সব ক্ষেত্রে দেখো তুমি প্রোগ্রামটা লেখার পরে তুমি বিল্ড অ্যান্ড রান করতে পারছো না। এটা কারণ কি জানো? সেই কারণটা হচ্ছে তোমার আউটপুট একটা অলরেডি প্রদর্শিত হয়ে আছে। সো একই সাথে সে দুইটা আউটপুট প্রদর্শন করতে পারবে না। তো সেটা কি তোমাকে ওটাকে ইন্টার অ্যানি কি দিয়ে শেষ করতে হবে। সো বিল্ড দিয়ে আবার বিল্ড অ্যান্ড রানে যাওয়ার পরে এই যে খেয়াল করে দেখো 11.5-এর পর 100টা শূন্য চলে আসে, মানে দশমিক পরে 5-এর পরে না, মানে দশমিকের পরে সে 100টা অঙ্ক কি সে প্রদর্শন করেছেন। সো অ্যানি কি প্রেস করলে আবার সেটা চলে যাবে। তো খেয়াল করে দেখো যে এখানে তোমরা এই প্রোগ্রামটা দেখতে পাচ্ছ, বাট এই প্রোগ্রামে একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাটা কেমন? তুমি শুধু এই প্রোগ্রামে দেখতে পাচ্ছ যে দুইটা সংখ্যার মানই যোগফল করছে। তো তুমি তো অবশ্যই এমন কোনো প্রোগ্রাম বা সফটওয়্যার নির্মাণ করতে চাইবা না যে সফটওয়্যারটা তোমার জাস্ট 5 এবং 6-এরই 5 কিংবা 6.5-এরই যোগফল প্রকাশ করুক। তুমি তো চাইবা অবশ্যই যেন সেটা যে কোনো সংখ্যার যোগফল বের করতে পারুক। তো সেটার জন্য অ্যাটলিস্ট আমাকে আরও একটা টিউটোরিয়াল করতে হবে। তবে আমি তোমাদেরকে আরেকটা যে বিষয় একটু সতর্ক করে দিই, যে অনেকে রিটার্ন জিরোর জায়গায় গেট সিএইচ লেখা থাকে, কিন্তু একটা কমান্ড। তো রিটার্ন জিরোর জায়গায় গেট সিএইচ লিখলে প্রবলেমটা কী হয় আর বা পার্থক্যটা কী আসে? আসলে কোনো প্রবলেম না, তুমি যে কোনোটাই লিখতে পারো। তো আমি এখানে তোমাদের অনেক বই দেখবা যে গেট সিএইচ লেখা আছে, গেট সিএইচ লিখে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, গেট সিএইচ লেখা হয়ে থাকে। বাট এইটা গেট সিএইচ লেখার পরে যদি আমি এটা কম্পাইলে রিড করতে যাই, দেখবা যে একটা ইরোর আসার কথা। যদি এখানে এটা আসলে কম্পাইলার রিড করে দিয়েছে, বাট ইরোরটা হচ্ছে এরকম যে গেট সিএইচ যে কমান্ডটা আমি লিখেছি, গেট সিএইচ কমান্ডটা আসলে কিন্তু এই যে stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল, এটার কিন্তু কমান্ড না। এটার জন্য আরও একটা কমান্ড ব্যবহার করতে হয়। সেই কমান্ডের নাম হচ্ছে #include conio.h। হ্যাঁ, এই লাইব্রেরি ফাংশনটা আমাকে ব্যবহার করতে হয় গেট সিএইচ যদি কমান্ড আমি লিখতে চাই। গেট সিএইচের জন্য এই আলাদা লাইব্রেরি ফাংশনটা আনতে হয়, বাট রিটার্ন জিরো লিখলে আলাদাভাবে কিছু লেখার দরকার নেই। তো চলো এই গেট সিএইচের কাজটি কি, এটার ব্যতিক্রমটা কোথায়? ব্যতিক্রমটা হচ্ছে চলো বিল্ড অপশনে গিয়ে, এখানে আমার অলরেডি একটা আউটপুট আছে, আউটপুটটাকে শেষ করতে হবে আগে। তো আমরা এখানে এতগুলো না লিখে জাস্ট দশমিকের পর দুইটা সংখ্যা নিব। তো চলো বিল্ড অপশনে গিয়ে আমি আবার প্রোগ্রামটাকে কম্পাইলারকে রিড করলে খেয়াল করে দেখো একটু সময় অপেক্ষা করতে হবে। কম্পাইলার এটাকে রিড করছে, প্রোগ্রামটাকে রিড করে একটা আউটপুট বের করবে। যদিও আসলে আমার কম্পাইলার একটু বেশি সময় নিচ্ছে, এত সময় নেয় না। একটু খেয়াল করে দেখো আউটপুট তোমার চলে এসেছে, আউটপুট এসেছে 11.50। আমরা দশমিকের পরে দুইটা অংশ নিতে চেয়েছিলাম বা দুইটা অংশ প্রদর্শন করেছিলাম। তো খেয়াল করে দেখো আমরা যখন গেট সিএইচ না লিখে যখন রিটার্ন জিরো লিখেছিলাম, তার নিচে কিন্তু বেশ দুইটা লাইনে দুইটা কথা লেখা ছিল, এক্সটেনশন টাইম দেওয়া ছিল, প্রসেস রিটার্ন জিরো সব লেখা ছিল। বাট এখানে কিন্তু কিছু প্রদর্শন করছে না, শুধু আউটপুটটাই প্রদর্শন করছে। তো এই কাজটা করার জন্য বা এই সিস্টেমটা বোঝার জন্য আমরা যদি একটা ইন্টার বাটন বা অন্য কোনো বাটনে ক্লিক করি, দেখো একবার ক্লিক করার পরে এই যে সাপোজ যে দুইটা লাইন ছিল সেই দুইটা লাইন সে প্রদর্শন করছে। এখন মানে কম্পাইলারে কতটুকু সময় লেগেছে বা সে কী করেছে, সে কী
কাজ করলো এইসব। এখন যদি তুমি প্রেস অ্যানি কি টু কন্টিনিউ বলছো, প্রেস অ্যানি কি টু কন্টিনিউ মানে তুমি যখন কোনো বাটন প্রেস করো তাহলে কি সেটা কি প্রোগ্রামটা আউটপুট প্রদর্শন করাটা শেষ করে ফেলবে। তো এর আগের ক্ষেত্রে কী হয়েছিল, এভাবে এখন তোমরা যে অংশটা দেখতে পাচ্ছ এটা সরাসরি আউটপুট হিসেবে এসেছিলো এবং যে কোনো একটা বাটন প্রেস করলেই চলে যাচ্ছিল, বাট এখানে কি দুইবার বাটন প্রেস করা লাগছে, অর্থাৎ দুইবার বাটন প্রেস করলেই কি ফলাফলটা চলে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ প্রোগ্রামিংটা এভাবেই রিটার্ন জিরো বা গেট সিএইচ কমান্ডগুলো আলাদা আলাদাভাবে কাজ করে থাকে, সেটা ব্যক্তিবিশেষের ক্ষেত্রে আলাদা হয়ে থাকে। তোমার ব্যক্তিবিশেষ বলতে সাপোজ কমান্ড ভেদে আর কি ব্যক্তিবিশেষ অ্যাপ্রোপ্রিয়েট অড না এটার জন্য। এখন খেয়াল করে দেখো আমরা আসলে এই ধরনের প্রোগ্রাম করব না, এই ধরনের প্রোগ্রাম করব না কারণ জাস্ট এটা 5 এবং 6.5-এরই যোগফল বের করতে পারছে, আর অন্য কোনো কাজ করতে পারছে না। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব যে কোনো দুইটা সংখ্যা যদি আমরা দুইটি সংখ্যা যদি আমরা মানে আউটপুট প্রদর্শন করতে চাই বা যোগ করতে চাই, দুইটা না, নেক্সট দিন আমরা 3টা সংখ্যা দিয়ে শিখবো। তো 3টা সংখ্যা যদি এভাবে আউটপুট প্রদর্শন করতে চাই বা ইনপুট নিতে চাই কিবোর্ড থেকে যে কোনো সংখ্যার যোগফল বের করতে চাই, সেক্ষেত্রে প্রোগ্রামগুলো কীরকম হবে। তবে একটা জিনিস বলে রাখি যে সাপোজ যে তোমার আউটপুট প্রদর্শন করে তোমার একটা সমস্যা দেখে থাকবে এখানে যে বিল্ড অ্যান্ড রানে যখন ক্লিক করছো আউটপুট আসছে কিন্তু, বাট আউটপুট জাস্ট ফলাফল আসে, ফলাফলটা কী আমরা সেটা জানি না কিন্তু। তো আমরা যদি এখানে এভাবে প্রদর্শন করতো যে সাম ইকুয়াল 11.50, তাহলে যে কোনো ইউজার বা যে কোনো ভিউয়ার্স দেখে বুঝতে পারতো যে আসলে এখানে কি বোঝানো হয়েছে। সেই জন্য আমাকে একটা এক্সট্রা কাজ করা যেতে পারে, এক্সট্রা কাজটুকু হচ্ছে এখানে করা যায় যে প্রিন্ট এফের ডাবল কোটেশনের ভিতরে তুমি সাপোজ লিখলাম, ডাবল কোটেশনের শুরুতে লিখলাম যে ফরম্যাট স্পেসিফায়ার দেওয়ার পূর্বে লিখলা যে সাম ইকুয়াল, এই কথাটুকু লিখলাম সাম ইকুয়াল। হ্যাঁ, সাম ইকুয়াল লিখলে সাম ইকুয়াল দিয়ে তারপরে ফলাফলটুকু প্রদর্শন করবে। চলো দেখে আসি, বিল্ড অ্যান্ড রান। এই যে দেখো সাম ইকুয়াল টু 11.50। হ্যাঁ, সো এইভাবে আমাদের ফলাফল প্রদর্শন করাতে পারি আমরা। এবং নেক্সট দিন দেখবো যে ফরম্যাট স্পেসিফায়ারগুলো পাল্টালে কী ধরনের পরিবর্তন আসে বা আলাদা আলাদা মান কিবোর্ড থেকে নিলে কীরকম ধরনের কমান্ড করতে হবে, প্রোগ্রাম লিখতে হয়, সেই জিনিসগুলো আমি শিখবো। সো আজকে এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে আরও একটি টিউটোরিয়ালে যেখানে তোমাদেরকে প্রোগ্রামিংয়ের কিছু বেসিক বিষয় সম্পর্কে আইডিয়া দিব। আগে বলে রাখি আমি খুব এক্সপার্ট নয়। হ্যাঁ, আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি যে প্রোগ্রামিংয়ের পথ চলাতে তোমাকে কী ধরনের মানে পথগুলো অবলম্বন করা লাগবে বা তোমাকে কীভাবে এগিয়ে নেওয়া লাগবে, নিজের প্র্যাকটিস করা লাগবে, বা কীভাবে তুমি প্রোগ্রামগুলোর পার্থক্যগুলো বুঝতে পারবা বা মৌলিক কমান্ডগুলোর পার্থক্যগুলো বুঝতে পারবা। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি লাইভ টিউটোরিয়ালে যেখানে আমরা প্রোগ্রামিংয়ের আরও বেশ কিছু বিস্তারিত বিষয় সম্পর্কে আরও গভীরে গিয়ে শিখব। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।